আসসালামু আলাইকুম সবাইকে। গুড আফটারনুন। ইডু পরিবারের পক্ষ থেকে আমরা আজকে একটি লাইভের সেশন চালু করেছি। সেটা হলো এসএসসি 2026 ব্যাচের জন্য রসায়নের এমসিকিউ। আজকে আমরা চ্যাপ্টার 7 এর উপরে কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব, যেই এমসিকিউগুলো মোটামুটিভাবে আমাদের বিভিন্ন বোর্ডে এসেছিল এবং আগামী এসএসসি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো কিছুক্ষণ একটু অপেক্ষা করি যে আসলে আমাদেরকে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমরা একটু অপেক্ষা করি। তো আমি আমার পরিচয়টা একটু দেই। সেটা হলো যে আমার নাম, ডাকনাম প্রিন্স। আমি এডু পরিবারের সাথে সংযুক্ত রয়েছি। এডু পরিবারে কেমিস্ট্রি এবং বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছি এখানে। আজকে তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ লাইভ ক্লাসটা চ্যাপ্টার 7 এর উপরে আমি নিচ্ছি। আমাদের এডু পরিবারের একটা স্লোগান আছে, সেই স্লোগানকে লক্ষ্য করে আমরা সামনের দিকে আমাদের এই পরিবার আগানোর চেষ্টা করছে। সেটা হলো যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা সবসময় আমাদের এই পরিবার বিশেষ করে চাই যে আমরা এই আমাদের পরিবারের সাথে যেসব স্টুডেন্ট সংযুক্ত রয়েছে তাদের জীবনের সঙ্গী হিসেবে আমরা আজীবন যেন থাকতে পারি, এবং সেই সাথে আমরা খুবই আশাবাদী এবং আমরা চাইও যে বাংলাদেশের সব স্টুডেন্টরা যেন আমাদের এই পরিবারের সঙ্গী হিসেবে আজীবন থাকতে পারে। তো যেহেতু আমাদের 4টার দিকে লাইভটা নেওয়ার কথা ছিল, একটু যেহেতু সময় ক্ষেপণ হয়েছে, আমরা শুরু করে ফেলি। আমার এখানে পরিচয় দেওয়া আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়ের নাম। আমার ডিপার্টমেন্টের নাম হলো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো চলো আমরা আজকে কুইজটা শুরু করি, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেন যেটা, সেটা হলো নিচের কোনটি হলো ভৌত পরিবর্তন। তো আমাদের চ্যাপ্টার 7 এর যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা, সেখানে প্রথম দিকের যে টপিকটা ছিল, সেই টপিকটা ছিল হলো যে আসলে পদার্থের পরিবর্তন হয় দুই ভাবে, ঠিক আছে? তো আমি একটু আগে এখানে ব্যাখ্যা দিই, তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি অ্যান্সারটা কি হবে। আসলে পদার্থের পরিবর্তন মূলত হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে, ঠিক আছে? একটা হলো ভৌত পরিবর্তন, আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এটাকে আমরা মেইনলি বাহ্যিক পরিবর্তন বলতে পারি বাংলায়, বা ফিজিক্যাল চেঞ্জ বলতে পারি ইংলিশে, আর এটাকে আমরা বলতে পারি কেমিক্যাল চেঞ্জ। তো তোমাদের বইয়ে এই ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন এর অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া ছিল সেটা হলো যে পানির উদাহরণ। এরকম পানিকে যদি লো টেম্পারেচারে নেওয়া যায় বা ফ্রিজিং করা যায়, তাহলে দেখা যায় যে পানির যে টেম্পারেচার ছিল সেটা আসলে মাইনাসের দিকে চলে যায়। তো তার স্ট্রাকচারালি বাহ্যিক পরিবর্তন ঘটে। আবার বরফকে তুমি যদি নর্মাল টেম্পারেচার নিয়ে আসো বা এনভায়রনমেন্টে নিয়ে আসো ফ্রিজ থেকে, তাহলে দেখা যাচ্ছে যে বরফের মধ্যে যে টেম্পারেচারটা ছিল বা তাপমাত্রা ছিল, সেটা হলো ধীরে ধীরে বাড়তে বাড়তে, ঠিক আছে, নর্মাল হয়ে যায়। মানে হলো তার ফিজিক্যাল যে স্ট্রাকচার ছিল বরফ, সেটা আসলে তরলে পরিণত হয়। এবং সেই তরলটাকে, ঠিক আছে, তুমি যদি অধিক তাপমাত্রা প্রদান করো, বিশেষ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করো, তাহলে সেটা আসলে গ্যাসে পরিণত হয়। এই যে দেখো, তিনটা স্টেটের আসলে স্ট্রাকচারালি চেঞ্জ হচ্ছে, এটা আসলে ভৌত পরিবর্তন ও বাহ্যিক পরিবর্তন। আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে একটা উদাহরণ দেওয়া ছিল, সেটা হলো মোমবাতির উদাহরণ দেওয়া ছিল। সেটা ভৌত পরিবর্তন হয়, আবার সেই সাথে হলে কেমিক্যাল চেঞ্জ হয় বা রাসায়নিক পরিবর্তন হয়। কারণ আমরা যখন মোমবাতিকে জ্বালাই, তখন মোমবাতি দেখা যায় যে শক্ত ছিল, জ্বালানোর পর ধীরে ধীরে লিকুইড বের হয় কিছু, আর কিছু গ্যাস আকারে উড়ে চলে যায়। এই যে গ্যাস আকারে উড়ে চলে যায়, এটা ছিল আমাদের হলো রাসায়নিক পরিবর্তনের মধ্যে। সো আমাদের এখানে আসলে কি কি দেয়া আছে আমরা একটু দেখি, ঠিক আছে? দেখো, নিচের কোনটা ভৌত পরিবর্তন? লোহার উপর মরিচা পড়া। আমরা মরিচার সংকেতটা জানি। মরিচার সংকেত কি ছিল? মরিচার সংকেতটাও একটু তোমাদেরকে জানিয়ে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, মরিচার সংকেতটা হলো Fe2O3, আর হলো এখানে N পরিমাণ পানি থাকবে। এটাকে আমরা বলি ফেরিক অক্সাইড,
ঠিক আছে, এটা হলো আসলে মরিচার সংকেত। ঠিক আছে, আচ্ছা মরিচা কেমনে পড়ে এটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি, যে লোহার উপরে যখন পানি পড়তে থাকে, ঠিক আছে, বাতাসের অক্সিজেন কাজ করে, জলীয় বাষ্প কাজ করে, তখন আসলে যে লোহা ছিল, লোহার সাথে এন পরিমাণ পানি বা জলীয় বাষ্প যুক্ত হয়ে আসলে একটা প্রলেপ তৈরি হয়, যেখানে লোহার আসলে ক্ষয় হয়। এটাকে আমরা মরিচা বলে থাকি সাধারণত ব্যাসি করতে। তো এটা হলো মরিচার সংকেত ছিল। আচ্ছা, এরপরে ডেফিনেটলি এটা তাহলে একটা ভৌত পরিবর্তন না, এটা হলো রাসায়নিক পরিবর্তন, লোহার উপর মরিচা পড়া। এরপর ছিল পানির তড়িৎ বিশ্লেষণ। এখানে তড়িৎ বিশ্লেষণ কথাটাই বলা আছে, পানিকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ঠিক আছে, তাহলে দুটো জিনিস পাবো, একটা হলো হাইড্রোজেন আয়ন পাবো বা প্রোটন পাবো, একটা হাইড্রোক্সিল আয়ন পাবো। সো এটাও হলো আমাদের কেমিক্যাল চেঞ্জের মধ্যে পড়ে, সো এটা ভৌত পরিবর্তন না। এরপর দেখো মোমবাতি জ্বালানো, এটা কিছুক্ষণ আগে বলছি যে মোমবাতি জ্বালানো আসলে যে রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে, পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা, এটাই মূলত ছিল আমাদের ভৌত পরিবর্তন। দেখি আমাদের অ্যান্সার, ইয়েস। ঠিক আছে, সো নিচের কোনটি ভৌত পরিবর্তন, পানিকে উত্তপ্ত করা আসলে বাষ্পে পরিণত করা, এটা হলো আমাদের ফিজিক্যাল চেঞ্জ বা হলো ভৌত পরিবর্তন। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কোনটা বরফের সংকেত। তবে এখানে অনেকগুলো সংকেত দেওয়া আছে, যে HO, H2O2, তারপর HO2, H2O। ঠিক আছে, তো এর মধ্যে মোটামুটি ভাবে দুইটা সংকেত আমরা মোটামুটি ভাবে জানি, একটা হলো H2O আর একটা হলো H2O2। এখানে এটাকে বলা হাইড্রোজেন পারঅক্সাইড, এটা আমরা পানির সংকেত জানি। দেখো, পানি, জলীয় বাষ্প, বরফ, সবগুলোরই সংকেত হলো H2O, সবগুলোর সংকেত হলো H2O। ঠিক আছে, এই যে দেখো, এটা যেন আমাদের মনে থাকে যে কোনটি বরফের সংকেত, বরফ বলুক, পানি বলুক, জলীয় বাষ্প বলুক, সবগুলোর সংকেত হবে H2O। ওকে, আচ্ছা, আমরা তিনে আসছি যে খোলা পাত্রে চুনাপাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, বিক্রিয়াটা কি রূপ হবে। ঠিক আছে, এখানে পয়েন্ট করতে হবে যে এখানে প্রথম যে ওয়ার্ডটা বলছে যে খোলা পাত্রে, তো আমরা যখন বিক্রিয়া শ্রেণী বিভাগ পড়ি, সেই বিক্রিয়া শ্রেণী বিভাগের ভাগ ছিল কয়েকটা, তিনটা ভাগে আমরা বিক্রিয়াকে শ্রেণী বিভক্ত করেছিলাম। বিক্রিয়া শ্রেণী বিভাগ, বিক্রিয়ার যদি শ্রেণী বিভাগে যাই, বিক্রিয়ার শ্রেণী বিভাগ কয় প্রকার ছিল, তিনটা ভাগে ভাগ করছিলাম আমরা, তিন প্রকার। ঠিক আছে, প্রথমটা ছিল আসলে দিকের পরিবর্তন অনুসারে, প্রথমটা ছিল দিকের পরিবর্তন অনুসারে, দিকের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে আবার ভাগ করা যায়, পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে ভাগ করা যায়। দেখো, আজকে আমরা চেষ্টা করব এমসিকিউর মাধ্যমে সলভ করার সাথে সাথে আমাদের ফুল চ্যাপ্টারটা যাতে একটু কভার করা যায়, যতটুকু শেষ করা যায়। আরেকটা ছিল তাপের পরিবর্তন অনুসারে, তাপের পরিবর্তন অনুসারে। ঠিক আছে, আর আরেকটা প্রকারভেদ ছিল, সেটা হলো ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর, এর উপর ভিত্তি করে বিক্রিয়াকে শ্রেণী বিভক্তকরণ করা যায়। আচ্ছা, দিকের উপরে দিকের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুটা শ্রেণীতে ভাগ করা গেছে, একটা হলো একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। মজার বিষয় হলো এই তিনটা শ্রেণীকেই মূলত প্রত্যেকটা ভাগে দুটা করে ভাগ করা হয়েছে, মানে প্রত্যেকটারই দুটা করে ভাগ আছে। দিকের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো একমুখী বিক্রিয়া আর একটা হলো উভমুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারেও বিক্রিয়াকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে বিক্রিয়াকে আবার দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো জারণ বিজারণ বিক্রিয়া আর একটা হলো জারণ বিজারণ বিক্রিয়া নয়, অথবা এটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে, সো আমি আরেকবার বলে দিচ্ছি, দিকের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো একমুখী বিক্রিয়া আর একটা হলো উভমুখী বিক্রিয়া। তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা তাপ হারি বিক্রিয়া। আর ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে বিক্রিয়াকে দুটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা হলো নন রেডক্স বিক্রিয়া। এর মধ্যে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো দিকের উপরে ভিত্তি করে কোশ্চেনটা দেওয়া আছে। কি রকম, তোমাকে বলছে খোলা পাত্রে যদি চুনা পাথর, তো সর্বপ্রথম আগে চুনা পাথরের সংকেতটা জানতে হবে। তো চুনা পাথরের সংকেতটা আমরা মোটামুটি ভাবে সবাই জানি, চুনা পাথরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো যেহেতু খোলা পাত্রে বলছে, একমুখী বিক্রিয়ার সংজ্ঞা হলো যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হয়, এবং এটা অবশ্যই খোলা পাত্রে করতে হয়। কেন খোলা পাত্রে করতে হয়, কারণ কিছু একটা অংশ উৎপাদের সেটা গ্যাস আকারে উড়ে চলে যাবে,
সেটাকে আর ব্যাক করে পাওয়া যায় না। কারণ তুমি যদি উৎপাদ থেকে বিক্রিয়ক বানাতে চাও তাহলে তোমার যেটা উড়ে চলে যাচ্ছে সেটাকে লাগবে। তো এটা তো খোলা পাত্রে তুমি কি করলে এই যে উড়ে চলে যাওয়া যে গ্যাস সেটাকে তো পাবা না। সো এখানে বিক্রিয়াটা কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা কি বলবো? চুনাপাথর। এটাকে আমরা কি করতেছি? তাপ প্রদান করতেছি। এটাকে তাপ প্রদান করে আমরা দুটা জিনিস পাচ্ছি, একটা হলো ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি, আর একটা হলো কার্বন ডাই অক্সাইড কি গ্যাস পাচ্ছি। দেখো চুনাপাথর নিজে সলিড, ঠিক আছে? এইটা হলো আমাদের ক্যালসিয়াম অক্সাইডকে কি বলি আমরা? ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলি, এটাও সলিড, ঠিক আছে? শুধুমাত্র এই কার্বন ডাই অক্সাইডটা গ্যাস, এটা উড়ে চলে যাচ্ছে, যেহেতু খোলা পাত্রে করা হচ্ছে এটা উড়ে চলে যাচ্ছে। তোমাকে যদি বলা হয় যে তুমি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর বানাও, তোমার কাছে কার্বন ডাই অক্সাইড আছে, তখন কিন্তু তুমি এই চুনাপাথরটা বানাতে পারবে। কিন্তু এই বিক্রিয়ায় যেখানে এই কার্বন ডাই অক্সাইডটা আসলে আলটিমেটলি কি হয়েছে? উড়ে চলে গেছে। এই কার্বন ডাই অক্সাইড কি হয়েছে? উড়ে চলে গেছে। এখন তো তোমার কাছে এটা নাই, তোমার কাছে কি আছে? শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড আছে। এই ক্যালসিয়াম অক্সাইড থেকে কি তুমি চুনাপাথর বানাতে পারবে? পারবে না। সো এটা খোলা পাত্রে বিক্রিয়া যেহেতু করা হয়েছে, এই বিক্রিয়াটার মুখ হবে শুধুমাত্র একদিকে, এই জন্য বিক্রিয়াটাকে বলবো আমরা একমুখী বিক্রিয়া। এই জন্য বিক্রিয়াটাকে আমরা কি বলবো? একমুখী বিক্রিয়া। সো এটা বহুমুখী হচ্ছে না বা উভমুখী হচ্ছে না, এবং কোনোটাই নয় টু অ্যান্সারই না। তো এটা হবে অ্যান্সার একমুখী বিক্রিয়া। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো যে খোলা পাত্রে চুনাপাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোন শ্রেণীর বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপাদন হয়? ঠিক আছে, সর্বদাই তাপ উৎপাদী। আচ্ছা, সর্বদাই তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া বলতে বোঝায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো যখন উৎপাদে পরিণত হয় বা উৎপাদ তৈরি করা শুরু করে তখন আসলে প্রচুর পরিমাণে তাপও তৈরি করে। ঠিক আছে, তো এইখানে চারটা বিক্রিয়া দেওয়া আছে, চারটা বিক্রিয়ার ক্রাইটেরিয়া ভিন্ন ভিন্ন আছে, রাইট? তো দেখো বিয়োজন বিক্রিয়ার কথা যদি বলি, ফার্স্টে বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, দুইটা আছে। এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে বিক্রিয়ক পদার্থগুলো মৌল হতে পারে অথবা যৌগ হতে পারে, একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন একটা যৌগ তৈরি করে। এখানে কোনো তাপের কোনো সেরকম কি প্রভাব নেই। সো এটা আসলে হচ্ছে না তাপ উৎপাদী। বিয়োজন বিক্রিয়া একটা বড় পদার্থ, বড় যৌগ ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দুটা ভিন্ন মৌল তৈরি করতে পারে বা যৌগ তৈরি করতে পারে। যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙছি, ভেঙে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাইছি এবং কার্বন ডাই অক্সাইড পাইছি। ঠিক আছে, ওখানেও কোনো রকম তাপ উৎপাদন হচ্ছে না। সো বিয়োজন আসলে তাপ উৎপাদী বিক্রিয়া না। এর পাশে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটার ক্রাইটেরিয়াই আলাদা। ঠিক আছে, এ কি করে যে কম সক্রিয় মৌল বা মূলকগুলোকে অধিক সক্রিয় মৌল বা মূলকগুলো আসলে প্রতিস্থাপিত করে নিজের সেই জায়গাটা দখল করে, নতুন যে একটা যৌগ তৈরি করে, সেটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কোনো রকম তাপের উৎপাদন হয় না। প্রশমন বিক্রিয়ায় আমরা কি বলি যে এটা হলো অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলে থাকি। এই প্রশমন বিক্রিয়া আরেকটা নাম কি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এই বিক্রিয়া সাধারণত কি হয়ে থাকে? অ্যাসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, এবং এই যে পানি তৈরি করে, 1 মোল পানি উৎপাদন করতে আসলে এই বিক্রিয়ায় 57.34 কিলোজুল পার মোল, ঠিক আছে, আসলে তাপ কি লাগে? উৎপন্ন করে। মানে জিনিসটা কিরকম আমি যদি বলি যে 1 মোল পানি উৎপন্ন করতে 1 মোল পানি উৎপন্ন করতে আসলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়? 57.34 কিলোজুল। যেহেতু প্রশমন বিক্রিয়ায় পানি উৎপাদন হচ্ছে এবং এই পানিটা উৎপন্ন করতে আসলে এই পরিমাণ তাপ উৎপাদন হচ্ছে, সেটা আমরা প্রশমন বিক্রিয়াকে বলতে পারি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এবং এই যে আমরা এই কথাটা যে বলতেছি, এই কথাটাকে আমরা প্রশমন তাপও বলি। প্রশমন তাপ, এইটা সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা যে 1 মোল পানি উৎপন্ন করতে আসলে 57.34 কিলোজুল তাপের প্রয়োজন হয় বা তাপ উৎপাদন হয়। ঠিক আছে, ওকে। এরপরে তাহলে হলো
অ্যান্সারটা কি হবে, যে কোন শ্রেণী বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী, সেটা হবে হলো প্রশমন বিক্রিয়া। ওকে, এরপরে কোশ্চেনটা বলছে যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো এবং ডেল্টা এইচ এর মান হলো -x কিলোজুল। আমরা তাপ উৎপাদী বিক্রিয়া একটা ক্রাইটেরিয়া ছিল যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদন করে এবং সেখানে ডেল্টা এইচ এর মানটা হয় ঋণাত্মক। এই ডেল্টা এইচ এর মানটা কিভাবে আসছে, সাধারণত আমরা 8 নম্বর চ্যাপ্টারে যখন বন্ধন গঠন ও বন্ধন ভাঙনের, ঠিক আছে, শক্তির একটা হিসাব করি, তখন ডেল্টা এইচ এর মান যখন বের করতে যাই তখন আসলে এখানে পজিটিভ আর নেগেটিভ মান আসে। তো সাধারণত দেখা যায় যে যারা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ আসে। সো এটা আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া এখানে, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি দেখো, এটা একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হচ্ছে, তো সংযোজন বিক্রিয়া। এবং সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা কি, যখন দুই বা ততোধিক মৌলিক পদার্থগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে নতুন একটি যৌগ তৈরি করে। শুধুমাত্র এখানে কারা থাকবে, মৌলিক পদার্থ থাকবে বা মৌল থাকবে। এই যে দেখো দুইটাই কিন্তু মৌল, সো এটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। এবং লাস্টের অপশনটা কি বলছে, দহন। আসলে দহন হয় কিনা দেখো, দহনের সংজ্ঞা কি আমরা জানি, যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল বা যৌগকে পুরানো হয়, বাতাসের মধ্যে উপস্থিত অক্সিজেনকে যখন কোনো মৌল বা যৌগের সাথে পুরানো হয় এবং অক্সাইড তৈরি হয়, তখন তাকে আমরা দহন বলে থাকি। তো দেখো এই যে একটা মৌল, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, অক্সাইড তৈরি করতেছে, তার মানে এটা একটা দহন বিক্রিয়া। সো এটার অ্যান্সার আসলে 1, 2, 3 হবে, 1, 2, 3 হবে। সো আই থিঙ্ক তোমাদের এটা বোঝার কথা। সংযোজন বিক্রিয়া কাকে বলে, যে দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয় নতুন যখন যৌগ তৈরি করে, তখন তাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে সংজ্ঞাটা একটু ডিফারেন্ট হবে, শুধুমাত্র দুই বা ততোধিক মৌল যখন যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে তখন তাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলি। আর দহনের ক্ষেত্রে বলছি কোনো মৌল বা যৌগের সাথে বাতাসের মধ্যে উপস্থিত অক্সিজেনকে যখন পুরাই, তখন যে অক্সাইডটা তৈরি হয়, তখন আসলে সেই বিক্রিয়াটাকে আমরা দহন বিক্রিয়া বলি, ঠিক আছে। সো এটার আনসার 3টাই। আচ্ছা, কোনটা রেডক্স বিক্রিয়া? এই রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের অনেকগুলো কি উদাহরণ দেয়া আছে। সো আমি এটা একটু তোমাদেরকে লিখে লিখে দেখাবো, আই থিঙ্ক তাহলে তোমরা বুঝতে পারবা। রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, আমরা জানি যে তাপ এর পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। আর ইলেকট্রনের স্থানান্তরের উপরে ভিত্তি করে বিক্রিয়াকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো রেডক্স বিক্রিয়া আর একটা হলো নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে এই রেডক্স কথাটা আসছে কিভাবে, আমরা মোটামুটি ভাবে যারা বই পড়ছি তারা জানি, আর যারা জানি না তাদেরকে জানানোর জন্য আমি আবার একটু বলতেছি। এই রেডক্স কথাটা আসছে মূলত দুইটা শব্দ থেকে। একটা শব্দ হলো রিডাকশন, একটা শব্দ হলো রিডাকশন, আর একটা শব্দ হলো তোমার অক্সিডেশন, আর একটা শব্দ কি, অক্সিডেশন। আচ্ছা, রিডাকশন মানে কি আর অক্সিডেশন মানে কি? রিডাকশন মানে হলো তোমার বিজারণ, রিডাকশন মানে কি, বিজারণ, রিডাকশন মানে হলো বিজারণ। আর অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হলো জারণ। তো এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ থেকে মূলত এই রেডক্স কথাটা কিভাবে আসছে, এই রিডাকশন থেকে নেওয়া হয়েছে তোমার হলো রেড, আর অক্সিডেশন থেকে নেওয়া হয়েছে হলো অক্স। এই দুটা মিলে হয়ে গেছে আমাদের রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া মূলত কি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। সো আমরা রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ গুলো যদি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে রেডক্স বিক্রিয়ার মধ্যে কারা কারা আছে। তো রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো সংযোজন বিক্রিয়া। প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা হলো সংযোজন বিক্রিয়া। এরপরে আছে সেটা হলো বিয়োজন বিক্রিয়া, এটা হলো বিয়োজন বিক্রিয়া। এরপরে যেটা আছে সেটা হলো দহন বিক্রিয়া। এরপরে কারা আছে রেডক্স বিক্রিয়ার মধ্যে, দহন বিক্রিয়া। এরপরে কারা আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কারা আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এই 4টা প্রকার আমাদের বইয়ে রেডক্স বিক্রিয়ার কথা বলছে, ঠিক আছে। এই 4টা আসলে প্রকারভেদ এই রেডক্স বিক্রিয়ার, 4টা যে ভাগ আছে কারা কারা, সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। এই 4টে হলো আমার রেডক্স বিক্রিয়া।
তাহলে নন রেডক্স কার আছে এটা আমরা পরে দেখতেছি, যেহেতু আমাদের রেডক্স বিক্রিয়া দরকার। সো আমরা রেডক্সের দিকে যাই। দেখো প্রশমন বিক্রিয়া তো আমরা পড়ি না রেডক্সের ভাগের মধ্যে, পলিমারকরণও পড়ি নাই, সমানুকরণও পড়ি নাই, দহনটা পড়েছি। সো কোনটি রেডক্স বিক্রিয়া? এটা হলো দহন বিক্রিয়া, রাইট। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে। কোনটি বিজারক? আচ্ছা, বিজারক হওয়ার জন্য এবং জারক হওয়ার জন্য আমাদেরকে সবগুলো বুঝতে হবে। আচ্ছা, তার আগে আমরা এখানে উদাহরণ কারা কারা আছে। কপারের 2+ আয়ন আছে, মানে কিউপ্রিক আয়ন আছে, ফেরিক আয়ন দেয়া আছে, জিঙ্কের 2+ আয়ন দেয়া আছে, লেডের 2+ আয়ন দেয়া আছে। তো এই চারটার আসলে আমাদের কি জানতে হবে? এদের সর্বোচ্চ যোজনী জানতে হবে বা সর্বোচ্চ জারণ মানটা জানতে হবে। তাহলে আমরা আসলে সে বিজারক নাকি জারক এটা বের করতে পারবো। তো চলো, তো আমরা চারটারই আসলে একটু অবস্থাটা দেখে আসি যে আসলে তারা কি অবস্থায় আছে। তো দেখো, বিজারক এবং জারক হওয়ার জন্য আসলে কি হয়, কাকে বলে, এটা আমাদের কাকে বুঝতে হবে যে বিজারক কাকে বলে। আমরা বিজারক যদি বোঝার চেষ্টা করি, মনে রাখবা যারা, কি বললাম, যারা, সহজ ভাষায় বলবো যারা ইলেকট্রন কি করবে, ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কি আয়নে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে, এটা আমরা সহজ ভাষায় মনে রাখলাম, পরিণত হবে। তো বিজারক মানে কি? বিজারকের সংজ্ঞা পাইলাম হলো যারা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে, মানে ইলেকট্রন ত্যাগ করবে, মানে তার আর ইলেকট্রন ত্যাগ করার মতো ক্ষমতা আছে কিনা এটা আমরা মোটামুটি ভাবে জানবো, ঠিক আছে। অথবা আরেকটা সংজ্ঞা দেয়া যেতে পারে যে সকল পদার্থ অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় তাদেরকে আমরা বলবো বিজারক। যে সকল পদার্থ তোমার হলো অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, তখন তাকে আমরা বলবো বিজারক, ঠিক আছে। আচ্ছা, সহজ ভাষায় এটা মনে রাখতেছি যারা ত্যাগ করতেছে। তো আমাদের অপশনে কারা কারা ছিল? দেখো, আয়রনের একটা অপশন ছিল, কপারের একটা ছিল, জিঙ্কের ছিল, আর ছিল লেডের ছিল। তো আয়রন সর্বোচ্চ, ঠিক আছে, জারণ মান হলো আয়রনের 3+। আয়রন যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন আয়রন হয়ে যায় ফেরাস, Fe2+। আয়রন কি হয়ে যায়? Fe2+, মানে এটার নাম আমরা কি বলতে পারি, ফেরাস। এটা একটু মনে রাখবো আমরা মোটামুটি ভাবে, আই থিঙ্ক সবাই জানি এটা। এবং এই Fe2+ থেকে আরো যদি একটা ইলেকট্রন ত্যাগ করা যায় আমরা আসলে Fe3+ পাই। আমরা কি পাই? Fe3+ পাই, যেটাকে আমরা কি নামকরণ করতে পারি? এটাকে নামকরণ করতে পারি হলো ফেরিক দিয়ে। আচ্ছা, এখন ঘটনা হলো ত্যাগের যে বিষয়, ওখানে একটা অপশন ছিল Fe3+, ওখানে একটা অপশন ছিল প্লাস। আচ্ছা, Fe3+ কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? Fe3+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। যদি সেখানে অপশনটা Fe2+ থাকতো তাহলে আমরা চিন্তা করতাম Fe3+ আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সো এটা কোনোভাবেই বিজারক না, অপশনের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের ছিল কপার। আচ্ছা, কপার যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন হয়ে যায় কপার প্লাস, এটাকে আমরা নামকরণ করি হলো কিউপ্রাস। কি নামকরণ করি? কিউপ্রাস। কপার যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার নামকরণ করি আমরা হলো কিউপ্রাস। আর কপার, ঠিক আছে, যখন একসাথেই দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা কপার প্লাস থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, কোনো সমস্যা নেই। আমার কথা হলো আয়নটা কপার 2+ যদি হয় তখন তাকে আমরা বলতে পারি কিউপ্রিক, ঠিক আছে। তো অপশন কি দেয়া ছিল? অপশন দেয়া ছিল কপার 2+। তাহলে কপার 2+ হলো কপারের সর্বোচ্চ জারণ মান, এর বেশি কপারের আর সম্ভব না। তাহলে কি কপার এখানে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না। সো এই জায়গায়ও কপার কোনোভাবে বিজারক হতে পারতেছে না। এরপরে ছিল জিঙ্ক। জিঙ্কের আসলে সর্বোচ্চ জারণ মান হলো 2+, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+। এরপরে জিঙ্ক আসলে কোনোভাবে আর ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান বাড়াতে পারে না।
মানে প্লাসের মানটা বাড়াতে পারে না। সো এই জায়গায়ও আসলে কোনোভাবেই জিঙ্কটা কি বিজারক না। তাহলে আর একটা কে থাকে, লেড থাকে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা কি করব, আমরা একটু মনে রাখবো লেড কি করে, লেড যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে, লেড যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন লেড 2+ আয়ন হয়, লেড 2+ আয়ন হয়। আবার লেড আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার মানে লেড 2+ থেকে সে আরো দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে লেড 4+ হয়। আর লেড 4+ হলো লেডের সর্বোচ্চ কি জারণ মান, সর্বোচ্চ জারণ মান। তার মানে দেখো এটা মনে রাখতে হবে, লেডের সর্বোচ্চ জারণ মান হলো 4। ঠিক আছে, তাহলে লেড কি কি জারণ অবস্থা প্রদর্শন করতে পারে, +2 জারণ অবস্থা প্রদর্শন করতে পারে এবং +4 জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। সো যেহেতু আমাদের অপশনে কি ছিল, লেড 2+ অপশনে ছিল, লেড 2+ অপশনে ছিল, তার মানে এই যে লেড 2+ আসলে আরো তো ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, তার মানে এর আসলে কি সম্ভব, জারণ সম্ভব, তার মানে এ আসলে বিজারক। সো আমরা যদি অপশনের দিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো, দেখো আয়রন 3+ মানে ফেরিক আয়ন কোনোভাবেই বিজারক আর সম্ভব না, সম্ভব না। কপার 2+ ও সম্ভব না, জিঙ্ক 2+ ও সম্ভব না। তাহলে কার জন্য সম্ভব হবে, আমার লেড 2+ এর জন্য, রাইট? তো লেটস সি, ইয়েস, ওকে, আই থিংক তোমরা বুঝতে পারছো। আচ্ছা, কোনটি বিজারক পদার্থ, আচ্ছা সেম কোশ্চেন, এখানে একটা জাস্ট একটু চেঞ্জ আছে, সেটা হলো ম্যাগনেসিয়াম 2+। এখানে যতদূর অপশনটা আমরা একটু চেঞ্জ করি, ধরো তোমাদের জন্য Fe2+ হবে, ঠিক আছে, Fe2+ হবে, তাহলে এখানে হলো বিজারক এটা সম্ভব ছিল। ধরো এখানে Fe2+, দেখো ম্যাগনেসিয়াম 2+, কোনটি বিজারক পদার্থ, এটা সুন্দর কোশ্চেন। এখানেও ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম সর্বোচ্চ ইলেকট্রন ত্যাগ করে 2টা এবং তার সর্বোচ্চ জারণ মান হলো +2, এর বাইরে আর সম্ভব না। কপার, কিছুক্ষণ আগে বলেছি যে কপার সর্বোচ্চ জারণ মান হলো +2, এর বাইরে আর সম্ভব না। যেহেতু এর বাইরে তার পজিটিভ চার্জের মান বাড়ানো সম্ভব না, তার মানে তার দ্বারা আর কোনোভাবে জারণ সম্ভব না, তার মানে সে আর কোনোভাবে বিজারক হতে পারবে না। জিঙ্কের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলেছি জিঙ্ক 2+ হলো জিঙ্কের সর্বোচ্চ জারণ মান, এর বাইরে আর সম্ভব না। সো এখানেও তার আর কোনোভাবে জারণ সম্ভব না, বিজারক হতে পারবে না। এখানে যদি Fe2+ হয়, তার Fe2+ কিন্তু আরো তার পজিটিভ চার্জের মান বাড়াতে পারবে, জারণ মান বাড়াতে পারবে। সো এখানে তার আসলে জারণ সম্ভব, সেখানে বিজারক হতে পারবে। সো এখানে অপশনে একটু কিঞ্চিত ভুল আছে, সংশোধন হলে Fe2+ হবে। Fe2+ হলে কোনটা বিজারক পদার্থ আমরা পাচ্ছি। ওকে ওকে, দেখো এখানে যতদূর সম্ভব এটাই অ্যান্সার থাকার কথা। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদেরকে একটু সময় নেওয়া লাগলো। তো আমি যেই কোশ্চেনে ছিলাম সেটা হলো যে কোনটি একই সঙ্গে, আচ্ছা এটা না, আমাদের 8 নম্বর কোশ্চেন ছিল কোনটি বিজারক পদার্থ। এখানে বলছিলাম Fe2+ যদি হয় তাহলে সে আরো ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ইলেকট্রন ত্যাগ করার কারণে তার আসলে জারণ সম্ভব এবং সে আসলে বিজারক হবে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে নিচের কোনটি একই সঙ্গে জারক এবং বিজারক হতে পারবে। নিচের কোনটা একই সঙ্গে জারক এবং বিজারক হতে পারবে। জারক বিজারক কাকে বলে, দেখো বিজারকের সংজ্ঞা আমি দিছি, যারা ইলেকট্রন ত্যাগ করবে তাদেরকে আমরা বলবো বিজারক পদার্থ, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো জারক পদার্থ। আচ্ছা, জারকের সংজ্ঞা কি, যে সকল পদার্থ নিজে তোমার যে সকল পদার্থ অন্যকে জারিত করে নিজে আসলে বিজারিত হয়, অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, তখন তাদেরকে আমরা বলবো জারক। ঠিক আছে, অর্থাৎ সহজ বাংলায় মনে রাখবা, যারা আসলে ইলেকট্রন গ্রহণ করবে। তো চলো এখানে আমরা দেখে নিই যে একই সঙ্গে আসলে কারা জারক বিজারক হতে পারবে। তো সোডিয়াম প্লাসের পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা কোনোভাবে সম্ভব না, এর পক্ষে সম্ভব হলো শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ পরমাণুতে পরিণত হওয়া, তার মানে এর আসলে শুধুমাত্র জারক হওয়া সম্ভব, বিজারক হওয়া সম্ভব না। সো এটা আসলে আলটিমেটলি অ্যান্সার কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, ক্লোরিনের কথা যদি বলি, ক্লোরিন অলরেডি ইলেকট্রন কি গ্রহণ করে ঋণাত্মক আয়নে আছে, সো এর পক্ষে আরো ইলেকট্রন গ্রহণ করা কোনোভাবে সম্ভব না। সো এই ইলেকট্রন আসলে ত্যাগ করে ফেলতে পারবে, ত্যাগ করে আসলে নিরপেক্ষ পরমাণুতে পরিণত হতে পারবে। সো এ আসলে বিজারক হতে পারবে, জারক হতে পারবে না, তার মানে এর পক্ষেও আর কোনোভাবে সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো Fe3+, Fe3+ এর পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা কোনোভাবেই সম্ভব না। Fe3+ এর পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আয়রন
সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করতে পারে হলো 3। তো এখানে Fe3+ আছে, তার মানে এর পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা কোনোভাবে সম্ভব না। ইলেকট্রন সে এখন গ্রহণ করতে পারবে। তাকে যদি একটা ইলেকট্রন গ্রহণ করানো যায় তাহলে Fe2+ হতে পারবে। তাকে যদি আরো 2টা ইলেকট্রন গ্রহণ করানো যায় Fe তে পরিণত হবে, অর্থাৎ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হবে। তার মানে এর পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, তার মানে এর পক্ষে আর বিজারক হওয়া সম্ভব না। সো Fe3+ও কোনোভাবেই অ্যান্সারটা গ্রান্টেড না। আমরা যদি বলি Fe2+, দেখো আয়রন 2+ এর পক্ষে আরো একটা ইলেকট্রন ত্যাগ করানো সম্ভব, ঠিক আছে? আয়রন 2+, ঠিক আছে, আরো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে আয়রন 3+ হবে, অর্থাৎ ফেরিকে পরিণত হবে। এবং একই সাথে আয়রন 2+ কে আমরা যদি 2টা ইলেকট্রন গ্রহণ করাই দিই, আয়রন 2+ কে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করাই দিই তাহলে আয়রনে পরিণত হবে, যেখানে আসলে তার চার্জ 0। তার মানে এই যে এটা আসলে আমাদের অ্যান্সার, একই সঙ্গে জারক এবং বিজারক, ঠিক আছে, ধর্ম প্রদর্শন করতে পারে। সো আমরা একটু দেখি অ্যান্সারটা, ঠিক আছে? ইয়েস, রাইট অ্যান্সার আমাদের এটা। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে কোনটিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, এই কিছুক্ষণ আগে আমরা এটা পড়ছিলাম যে জারণ বিজারণ মানে রেডক্স বিক্রিয়া। এখানে কি বোঝাচ্ছে? রেডক্স বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া ডেফিনেটলি রেডক্স বিক্রিয়া না। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া রেডক্স বিক্রিয়া না। পানি যোজন বিক্রিয়া ও রেডক্স বিক্রিয়ার আমরা কি শ্রেণী বিভাগের মধ্যে পড়ি নাই, দহন বিক্রিয়া পড়েছিলাম, ঠিক আছে? একটু মনে করে দেখো, আমি রেডক্স বিক্রিয়ার কি শ্রেণীবিভাগটা করে দিয়েছিলাম, সেখানে দহন বিক্রিয়া ছিল। সো দহন বিক্রিয়া আমাদের হলো অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের কোন আয়নটি জারণ এবং বিজারণ উভয়ই সম্ভব? এই যে কিছুক্ষণ আগে এটা আমরা সেম ভাবে পড়ছি, তোমরা আই থিঙ্ক এখন পারবা, ঠিক আছে? এখানে যে জারণ বিজারণ সম্ভব Fe2+, একই কোশ্চেন, কিন্তু একই টাইপের কোশ্চেন, খালি জাস্ট ওয়ার্ড ভিন্ন। ওখানে ছিল জারক বিজারক হওয়া সম্ভব কিনা, এখানে বলছে জারণ বিজারণ উভয় সম্ভব। তো জারণ যার ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক, জাস্ট একটু ডিফারেন্ট। সো আমাদের এখানে বুঝাই যাচ্ছে এখানে আয়রন 2+, মানে হলো কি ফেরাসটা হবে আমার অ্যান্সার। সো যেহেতু আমরা এটা সিমিলার পড়ছি, সো আমি এটা এখানে আর করলাম না। দেখো কোনটিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, এটাও মোটামুটি ভাবে আমরা জারণ বিজারণ মানে রেডক্স বিক্রিয়ার কথা বলছি, যে প্রশমন ডেফিনেটলি নন রেডক্স বিক্রিয়া, পলিমারকরণ নন রেডক্স বিক্রিয়া, প্রতিস্থাপনের কথা পড়ছিলাম আমরা, কি কি পড়ছিলাম? রেডক্স বিক্রিয়ার মধ্যে সংযোজন বিক্রিয়া পড়ছিলাম, বিয়োজন বিক্রিয়া পড়ছিলাম, দহন বিক্রিয়া পড়ছিলাম, প্রতিস্থাপন বিক্রিয়া পড়ছিলাম। সো প্রতিস্থাপন বিক্রিয়া হবে আমার হলো জারণ বিজারণ বিক্রিয়া বা কি রেডক্স বিক্রিয়া। সো আমি একটু পরে তোমাদেরকে নন রেডক্স মধ্যে কারা কারা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, এরপরে দেখো কোনটিতে আসলে জারণ বিজারণ ঘটে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ওকে, আচ্ছা, H2S2O7 এই সালফারের জারণ মান বের করো। H2S2O7 মানে হলো ডাই সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড, ডাই সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড, ডাই সালফিউরিক অ্যাসিড অথবা পাইরোসালফিউরিক অ্যাসিড। H2S2O7 এটা একটু মনে রাখবো, ডাই সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড। এটার নাম আমরা কি বলবো? ডাই সালফিউরিক অ্যাসিড, একটু মনে রাখতে হবে, ডাই সালফিউরিক অ্যাসিড, বা এটা আরেকটা নাম বলতে পারি আমরা হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। আরেকটা নাম কি বলতে পারি আমরা? পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। একটু মনে রাখবো সংকেত কি? H2S2O7, H2S2O7। এখানে তোমাকে বলছে আসলে সালফারের জারণ মান বের করো, সালফারের জারণ মান বের করো। আচ্ছা, আমরা জানি যে যার জারণ মান বের করতে হয় তাকে আমরা কি ধরবো? এক্স ধরবো। এবং দেখো এই পুরো যৌগটার আসলে কোনো আয়ন দেয়া নাই, পুরো যৌগটার কোনো আয়ন দেয়া নাই, যেহেতু আয়ন দেয়া নাই তাহলে ফুল যৌগটার জারণ মান কত ধরবো? আমরা 0 ধরবো। সো চলো আমরা এটার জারণ মানটা আমরা বের করি, এটার আমরা জারণ মানটা বের করি, এটার জারণ মানটা আমরা বের করি। দেখো H2S2O7, H2S2O7, H2S2O7 পাইরোসালফিউরিক অ্যাসিড, এর জারণ মান বের করতে বলছে। আচ্ছা, কার জারণ মান বের করতে বলছে?
সালফারের জারণ মান বের করতে হবে। তাহলে সালফারকে আমরা কত ধরবো, x ধরবো। আমরা জানি হাইড্রোজেনের জারণ মান কত, +1। হাইড্রোজেন কয়টা আছে, দুইটা। হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। আচ্ছা, আমরা সালফারের জারণ মানে যেহেতু বের করব, একে আমরা কি ধরবো, x ধরবো। এখানে সালফার কয়টা আছে, দুইটা, গুণন 2 প্লাস আমরা অক্সিজেনের জারণ মান কত জানি, -2। এখানে কয়টা আছে, 7টা, ঠিক আছে। আর পুরো যৌগটার মধ্যে আসলে কোন রকম আয়ন দেয়া নাই, চার্জ দেয়া নাই। সো পুরো যৌগের জারণ মান কত আমরা ধরবো, 0 ধরবো। তো চলো আমরা এখন একটু ক্যালকুলেট করি। +2 + 2x - 14 = 0। তাহলে 14 থেকে 2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, 12। তাহলে 2x - 12 = 0, ঠিক আছে। তাহলে 2x = +12 হবে, বা x আমরা কত পাবো, +12/2, রাইট। তাহলে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি আলটিমেটলি, এখানে x এর ভ্যালু পাচ্ছি হলো +6। x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, +6। দেখো, জারণ মানের ক্ষেত্রে সবসময় প্লাস মাইনাস চিহ্নটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। পরীক্ষার খাতায় সাধারণত আমাদের এই কোশ্চেন গুলো খ নাম্বার কোশ্চেনে আসে থাকে, এবং এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি কোশ্চেন আসে। সো এই যৌগের, ধরো তোমাকে এখানে তো আমি যৌগটা দিয়ে দিছি, তোমাকে যৌগের যদি রাসায়নিক নামটা দিত তাহলে কিন্তু তোমার জন্য একটু কষ্টসাধ্য বিষয় হতো। সো আমরা বই পড়ার সময়, আমরা বিভিন্ন রকম কোশ্চেন সলভ করার সময়, আমরা যখনই যেই তোমার হলো যৌগটা পাবো, যেই রাসায়নিক নাম পাবো যৌগের, তখনই আমরা সেই রাসায়নিক নামের সাথে সাথে আমরা যৌগের সংকেতটাও জেনে নিব। যেমন ধরো H2S2O7, এটা নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড। তোমাকে যদি আমি কোশ্চেনে দিতাম যে পাইরোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত, তাহলে তুমি যদি পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত না জানতা, তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য একটু কষ্টসাধ্য বিষয় হবে। সব যে জানবা বিষয়টা এমন না, কারো পক্ষে সব জানা সম্ভব না। তবে যেই জিনিসগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসে, কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে কোশ্চেনগুলো দিয়ে থাকি, যখন আমরা এই ধরনের মানে যৌগের নাম বলবো, সংকেতগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবা। তাহলে পাইরোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত, আমরা পাচ্ছি +6। তো চলো আমরা দেখি, এখানে +6 আছে, +6 আছে, রাইট অ্যান্সার। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে আসি। H2S2O7, এটা আমরা পাইরোসালফিউরিক পাইলাম, এর জারণ মান কত। ওকে, ক্রায়োলাইট। ক্রায়োলাইটে কি বলছে আসলে, এখানে একটু কোশ্চেনে সলভ তোমার হলো সমস্যা আছে। এখানে ক্রায়োলাইটে ফ্লোরিনের, ঠিক আছে, যেখানে আসলে কোশ্চেনটা আসছিল ওখানে একটু টাইপিং মিস্টেক। এখানে হবে ফ্লোরিন, এখানে কি হবে, ফ্লোরিন। এখানে কি হবে, ফ্লোরিন। ফ্লোরিনের জারণ মান কত, ফ্লোরিনের জারণ মান কত, ঠিক আছে। সো দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে আমাদের রাসায়নিক নাম দিবে, তোমাকে রাসায়নিক সংকেতটা জানতে হবে। তুমি রাসায়নিক সংকেত না জানতে পারলে কোনোভাবেই কিন্তু আসলে এখানে কি জারণ মানটা বের করতে পারবে না। দেখো, ক্রায়োলাইটের রাসায়নিক সংকেত হলো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট। তাহলে ক্রায়োলাইটের সংকেত কি, Na3Al F6, Na3Al F6। তাহলে ক্রায়োলাইটের সংকেত কি, Na3Al F6। এটা রাসায়নিক নাম আমরা কিভাবে বলতে পারি, সোডিয়াম হেক্সাফ্লোরো অ্যালুমিনেট, সোডিয়াম হেক্সাফ্লোরো বা হেক্সাফ্লুরো, ঠিক আছে, ফ্লোরো যেটা উচ্চারণ করো, অ্যালুমিনেট, সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট, সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। এটার আসলে কার জারণ মান বের করতে হবে, ফ্লোরিনের জারণ মানটা বের করতে হবে। তো চলো আমরা ফ্লোরিনের জারণ মানটা বের করার জন্য একটু নোটপ্যাডে যাই, আমার সাথে সাথে তোমরাও বের করতে পারো, ঠিক আছে। তো চলো ফ্লোরিনের জারণ মানটা আমরা বের করব। তাহলে সংকেতটা কি ছিল, Na3Al F6। এখানে ফ্লোরিনের জারণ মানটা বের করতে হবে। তো লেটস সি। ওকে, দেখো পুরো যৌগটা কিন্তু আয়ন 0, সো পুরো যৌগের জারণ মান 0। আচ্ছা, সোডিয়ামের জারণ মান আমরা মোটামুটি ভাবে জানি +1। আচ্ছা, +1, এখানে কয়টা আছে, 3টা। ওকে, আমরা অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ জারণ মান জানি হলো 3, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ জারণ মান কত জানি আমরা, +3 প্লাস, এখানে একটাই আছে যেহেতু 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়। আমরা ফ্লোরিন জানি না, ফ্লোরিন জানি না, তাহলে x × 6 = 0। তো চলো ক্যালকুলেট করি।
প্লাস 3 প্লাস 6x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 আর 3 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে আমি ডিরেক্ট একটু লিখি 6x ইজ ইকুয়াল টু -6। তাহলে এখান থেকে যদি x থাকে তাহলে -6/6, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে? -1। তার মানে আলটিমেটলি আমি বলতেই পারি যে এখানে আসলে তোমার ফ্লোরিনের জারণ মান কত? -1। ফ্লোরিনের জারণ মান কত? -1। দেখো এখানে সোডিয়ামের জারণ মান আমরা জানি হলো +1, এখানে 3টা ছিল 1 × 3, প্লাস অ্যালুমিনিয়ামের জারণ মান আমরা কত জানি? +3। এই যে +3 যেহেতু একটা আছে × 1। আচ্ছা, ফ্লোরিনের জারণ মানে বের করতে বলছে, সেটাকে x ধরছি, কয়টা আছে? 6টা। × 6 = 0। কেন? কারণ হলো পুরো যৌগের আসলে জারণ মান দেয়া নাই, সো 0। এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর মানটা কত পাইলাম? -1। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে ফ্লোরিনের জারণ মান কত হবে? -1। ফ্লোরিনের জারণ মান কত হবে? -1, ঠিক আছে। সো ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান হলো -1। ক্রায়োলাইটের রাসায়নিক নাম কি? সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট। সোডিয়াম হেক্সাফ্লুরো অ্যালুমিনেট, একটু মনে রাখবো আমরা, ঠিক আছে। তো এখানে একটা যৌগের কথা বলছে Fe3O4, এখানে আয়রনের জারণ সংখ্যা বের করবো, জারণ মান বের করো। আচ্ছা, আমরা মরিচার সংকেত যখন পড়ছিলাম, মরিচার কিন্তু সংকেত ছিল Fe2O3। এখানে কিন্তু দেখো Fe3O4, তার মানে এই যৌগটার নাম হলো, একটু মনে রাখতে হবে, ঠিক আছে, এই যৌগটার নাম হলো ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড, এই যৌগটার নাম কি? ফেরোসোফেরিক অক্সাইড, Fe3O4। আয়রন অক্সাইড বলতে পারো, এখানে আয়রনের জারণ মান 2, 3 দুইটাই আছে, ঠিক আছে। তাহলে দেখো ফেরোসোফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড আমরা একটু লিখে নিই, হ্যাঁ, বইয়ের মধ্যে আমরা একটু লিখে নেই ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড একটু যদি ডিটেইল আমরা পড়ি, আমরা এইভাবে পড়বো ফেরোসোফেরিক অক্সাইড। এখানে আসলে আয়রনের জারণ মানটা বের করতে বলছে। ফেরোসোফেরিক অক্সাইড আয়রনের জারণ মানটা বের করতে বলছে। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। দেখো আমি বা টিচাররা চাইলে কোশ্চেনটা এইভাবে বলতে পারতো, ফেরোসোফেরিক অক্সাইড এর জারণ মানে আয়রনের জারণ মান কত? তো তোমাদের জন্য একটু টাফ হয়ে যায়, তো তোমাদেরকে এখানে তারপর সংকেত দিয়ে দিছে Fe3O4, এটা আমাদের জন্য একটু ইজি, তো আমরা একটু সাইডেই করে ফেলি, ঠিক আছে। তাহলে আমাদের প্যাড বের করা লাগতেছে না। দেখো এখানে আয়রনের জারণ মান যেহেতু বের করব, তাহলে আমরা বলতে পারি যে x × 3, ঠিক আছে, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2 × 4। পুরো যৌগের জারণ মান হলো 0। পুরো যৌগের জারণ মান কত? 0। আচ্ছা, এখানে কত পাচ্ছি আমরা? 3x পাচ্ছি, -8 পাচ্ছি, = 0। এই দুই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3x = +8। ওকে, আচ্ছা 3টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তারপর আমরা বুঝতে পারতেছি x =+8/3, 2 পয়েন্ট সামথিং। আচ্ছা, 2 এর আবার দুইটা অংশ আছে, সো আমাদেরকে উই হ্যাভ টু ক্যালকুলেট। ওকে, তাহলে 8/3, সো এখানে রেজাল্ট আসে 2.66। আমাদের রেজাল্টটা আসে 2.66, সো দ্যাট আমরা বলতে পারি x = +2.66। দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে জারণ মান আসলে পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার দশমিকের সংখ্যাও হতে পারে, বা দশমিক ভগ্নাংশ হতে পারে। তবে যোজনী কিন্তু কখনোই দশমিক ভগ্নাংশ হবে না, যোজনী সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে। সো আমরা এখানে আয়রনের জারণ মান পেলাম হলো কত? +2.66, +2.6। আই থিঙ্ক তোমরা এখন বুঝতে পারছো, ঠিক আছে। ফেরোসোফেরিক অক্সাইড এবং জারণ মান হলো 2.66 আমরা পেয়ে গেলাম। ওকে, লেটস সি নেক্সট কোশ্চেন। স্বাভাবিক অক্সাইড এ আসলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? স্বাভাবিক অক্সাইডে আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2। আমরা সবসময় জানি স্বাভাবিক অক্সাইডের জারণ মান কত? -2। স্বাভাবিক অক্সাইডের জারণ মান হলো -2। আর হলো তোমার সুপার অক্সাইডের জারণ মান কত? সুপার অক্সাইডের জারণ মান জানি আমরা হলো -1/2, এবং পার অক্সাইডের জারণ মান কত? পার অক্সাইডের জারণ মান হলো -1। যদি এখানে কোশ্চেন বলছে স্বাভাবিক অক্সাইডের জারণ মান কত? -2। ওকে, পাইছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, KO2 মানে হলো পটাশিয়াম সুপার অক্সাইড। আচ্ছা, সুপার অক্সাইড চেনার উপায় কি? আমরা সাধারণত বেসিক ভাবে চিন্তা করব, যখন অক্সিজেনের এখানে অনুপাতটা বেশি থাকবে, অক্সিজেনের অনুপাতটা কি থাকবে? বেশি থাকবে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দেই, সোডিয়াম O2,
ঠিক আছে। তারপরে ধরো পটাশিয়াম O2, এটা মানে কি, এখানে অনুপাতটা কি, ধরো এখানে সোডিয়াম আছে 1:2, এখানে আছে 1:2, তার মানে এখানে কিন্তু অক্সিজেনের অনুপাতটা অনেক বেশি। সো আমরা সবসময় মনে রাখবো অক্সিজেনের অনুপাত যদি বেশি হয়ে থাকে তখন সেটা হবে সুপার অক্সাইড। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে -1/2। অক্সিজেনের জারণ মান কত হবে? -1/2। অক্সিজেনের জারণ মান হবে কত? -1/2। অক্সিজেনের জারণ মান কত হবে? -1/2। অক্সিজেনের জারণ মান হবে -1/2। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হবে? সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে হলো -1/2। এটা যেন মনে থাকে, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। পার অক্সাইডে অক্সিজেনের দেখো অনুপাত হবে সমান, পার অক্সাইডে অক্সিজেনের অনুপাত হবে সমান। যেমন একটা উদাহরণ হলো সোডিয়াম পার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড। সোডিয়াম পার অক্সাইডের সংকেত কি? Na2O2। ঠিক আছে। হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত কি? H2O2। মানে এখানে আসলে অক্সিজেনের অনুপাত সমান। সোজা বাংলায় মনে রাখবা, অক্সিজেনের অনুপাত যদি বেশি হয় তাহলে সেটা সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হলো -1/2। পার অক্সাইডে অক্সিজেনের অনুপাত হবে সমান, সেখানে জারণ মান হলো -1। আর স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2। সো এখানে আমরা বলছে যে K2O2, দেখো এখানে বোঝা যাচ্ছে আসলে অক্সিজেনের জারণ মান কত। অক্সিজেনের জারণ মান কত এটা আমরা বুঝতেই পারতেছি। অক্সিজেনের ঠিক আছে, জারণ মান কত, এটা আসলে কি যৌগ? K2O2, এটা হলো পার অক্সাইড। K2O2 পার অক্সাইড, আমরা H2O2 পড়ছি। ঠিক আছে, হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড, এখানে দেখো দুইজনের অনুপাত কিন্তু সমান। দুইজনের অনুপাত কি? দুইজনের অনুপাত হলো আমার সমান। দুইজনের অনুপাত সমান। আমি বারবার বলতেছি, অক্সিজেনের অনুপাত যদি সমান হয় তাহলে সেটা পার অক্সাইড। পার অক্সাইডের অক্সিজেনের জারণ মান কত? -1। সুপার অক্সাইডে অক্সিজেনের অনুপাত কিন্তু বেশি হবে, এটা বোঝার উপায়। ঠিক আছে, তখন হলো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হবে? -1/2। আর স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2। তো লেটস সি, আমরা এখানে যেহেতু পটাশিয়াম পার অক্সাইডের কথা বলছে, আমরা জারণ মান ইজিলি বুঝতে পারবো। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। ওকে, আই থিংক তোমাদের এই জিনিসটা বুঝতে আর অসুবিধা নাই। দেখো আবার বলতেছি, স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2। ঠিক আছে, পার অক্সাইডে কিভাবে বুঝবো? অনুপাত থাকবে সমান। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হবে? -1। সুপার অক্সাইডে অক্সিজেনের অনুপাত হবে বেশি। ঠিক আছে, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1/2। এখানে তোমাকে বলেই দিছে পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান কত? -1। আমরা মাত্র বললাম, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসলে আমরা যেন কখনোই ভুল না করি, বারবার এই জন্য আমরা এই কোশ্চেনগুলো আনার চেষ্টা করছি। কারণ একদিনে আসলে চ্যাপ্টার 7 ফুল কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব না। অনেক বড় লেকচার লাগবে, একটা মনে করো ধরো ম্যারাথন লেকচার লাগবে। কারণ চ্যাপ্টার 7 অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে লাশ হাতে লিয়ার নীতি আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। আমাদের পলিমারকরণ, সমনুকরণ, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। আমাদের বাস্তব জীবনে সংঘটিত কিছু বিক্রিয়া আছে, সেখান থেকে কোশ্চেন আসে। সো আমরা একদিনে আসলে ছোট লেকচারের জন্য আমরা যতটুকু চেষ্টা করব ভালোভাবে চেষ্টা করব। আমাদের যেহেতু আরো একটা লেকচার সম্ভব, সো আমরা আজকে যতটুকু পারি শেষ করব। দেখো এখানে বলছে পটাশিয়াম সুপার অক্সাইড, দেখো কথাটা কি বলছে, পটাশিয়াম সুপার অক্সাইডে আসলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আমি সুপারের কথা বলছি, সুপারের কথা কত হবে? -1/2। তো চলো আমরা একটা বের করে দেখি, আমরা একটা বের করেই দেখি। পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত হলো KO2। দেখো এটা জারণ মান আমরা বের করব, তাহলে পটাশিয়ামের জারণ মান জানি আমরা 1, পটাশিয়ামের জারণ মান জানি আমরা 1। ঠিক আছে, 1 এর সাথে 1 গুণ করলাম না, এটা তোমাদের ছোটবেলার পড়াশোনা। এখানে x গুণন 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এই 1টা ওই পাশে যদি চলে যায় 2x ইজ ইকুয়াল টু হবে -1। 2টা যদি উপরে চলে যায় তাহলে -1/2। দেখো x এর মান কত পেলাম? -1/2। আর কি পড়া লাগবে? বারবার বলতেছি, সহজভাবে মনে রাখার উপায় হলো সুপার অক্সাইডে সাধারণত কি হবে? অক্সিজেনের অনুপাতটা বেশি হবে। এখানে দেখো পটাশিয়াম অক্সাইড, ঠিক আছে, অক্সিজেনের অনুপাতটা বেশি। সোডিয়াম অক্সাইড, সুপার অক্সাইড, অক্সিজেনের অনুপাতটা বেশি। এই ধরনের কোশ্চেনে সবসময় আমরা মনে রাখবো এটার অ্যান্সার কত হবে? হাফ। অ্যান্সার কত হবে? হাফ। আমরা ইজিলি মনে রাখতে পারবো, কোনো ব্যাপারই না আমাদের জন্য। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট, এই যে একটা কোশ্চেন, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট এর আসলে সালফারের জারণ মান কত? এখন তুমি যদি সোডিয়াম থায়োসালফেটের সংকেত না জানো তাহলে তোমার জন্য অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। সোডিয়াম থায়োসালফেটের সংকেত হলো
সোডিয়াম থায়োসালফেট সংকেত Na2S2O3। এই সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা কিন্তু আমাদের বইয়ে দেয়া আছে, Na2S2O3, Na2S2O3। এখানে আমার কারো জারণ মান বের করতে বলছে, আমার সালফারের জারণ মান বের করতে বলছে। তো লেটস সি আমরা সালফারের জারণ মানটা বের করি, ঠিক আছে। তো দেখো সোডিয়ামের জারণ মান +1 × 2 যোগ সালফারের জারণ মান বের করতে হবে x × 2 প্লাস অক্সিজেনের জারণ মান -2 × 3 = 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি হলো +2 + 2x - 6 = 0। ওকে, তার মানে দেখো +2 থেকে 6 ক্যালকুলেট করলে কি পাবো আমরা? -4 পাবো। ওকে, দেখো তাহলে +2x -4টা ওই পাশে গেলে +4 হয়ে যাবে, আর এখানে x গেলে হবে তোমার হলো কাটাকাটি করে আমি কত পাবো? 2 পাবো। x এর ভ্যালু কত পাচ্ছি? +2 পাচ্ছি। x এর ভ্যালু কত পাচ্ছি? +2। তার মানে সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2S2O3। এটা হলো সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ মান কত পাচ্ছি আমরা? +2। লেটস সি আমরা আসলে অ্যানসারটা পাচ্ছি কিনা। +2। ওকে, রাইট। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। Na2S4O6, Na2S4O6, তাহলে ডেফিনেটলি এখানে সালফারের জারণ মানটা তুমি বের করতে পারবা, কিন্তু তবে এখানে তুমি একটু যোগের নামটা জেনে রাখো। যোগের নামটা হলো সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট বা টেট্রানোইক অ্যাসিড। আচ্ছা, আমরা এইভাবে লিখি সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। এই যৌগের নাম কি? সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6। এখান থেকে ইজিলি তুমি এখন সালফারের জারণ মানটা বের করতে পারবা। দেখো 0, ঠিক আছে। তাহলে +1 × 2 প্লাস x × 4, ঠিক আছে, প্লাস -2 × 6 = 0। আচ্ছা, ক্যালকুলেট করি। এখানে কত হচ্ছে? 2 + 4x - 12 = 0। এখানে কত থাকে? 10, রাইট। তাহলে 4x = +10। ওকে, তাহলে হলো x কত পাচ্ছি আমরা? +10/4, 4 × 2 = 8, 2 পয়েন্ট সামথিং, 2.5 হওয়ার কথা, ঠিক আছে। আমরা একটু ক্যালকুলেট করি। 4 × 2 = 8, 2 = 20, 4 × 5 = 20। হ্যাঁ, দেখো তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? +2.5, +2.5, একটাই অপশন আছে। সো আমরা সোডিয়াম টেট্রাথায়োনেট বা Na2S4O6 এইটার জারণ মান সালফারে বের করতে পারছি, ঠিক আছে। তোমাকে যদি এই যে রাসায়নিক নাম দিয়েও আসে যাতে তুমি পারো, এই জন্য সংকেতটা একটু মনে রাখতে হবে, Na2S4O6, সোডিয়াম টেট্রাথায়োনেট, ঠিক আছে। তো আমাদের অ্যান্সারটা কি? 2.5। আমাদের অ্যান্সার কি? 2.5। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? দেখো এখানে তোমরা ইজিলি পারবা কোন মৌলের জারণ সংখ্যা 0 হবে, সবগুলাই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমরা মুখে মুখে যদি ক্যালকুলেট করতে যাই, আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা এখানে কোনোভাবে আমরা যতবার প্র্যাকটিস করছি পটাশিয়ামের জারণ মান 1, ঠিক আছে। সহজ ভাষায় যদি বলি, পটাশিয়ামের জারণ মান হলো 1 আর অক্সিজেনের হলো -2, 4 × 8, 4 × 8 থেকে এক বাদ গেলে হয় কত? 7, -7। তার মানে ম্যাঙ্গানিজের জারণ মান হয় হলো +7, তার মানে এখানে 0 হচ্ছে না। ওকে, ফেরাস সালফেটের আয়রনের জারণ মান এখানে 3, ঠিক আছে। আর অক্সিজেনের জারণ মান হলো -2, 4 × 8, 8 থেকে সরি এখানে হলো ফেরাস সালফেট হলো +2, তাহলে 2, 4 × 8, 6, তাহলে এখানে সালফারের জারণ মান হলো +6। সম্ভব না, তার মানে এটা 0 হলো না। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামের 1, এখানে আছে 2, 3 × 6, 6 থেকে 2 বাদ গেলে 4, তার মানে এখানে কার্বনের জারণ হলো +4। তার মানে বুঝাই যায় এখানে আসলে এই যৌগটা আসলে এইভাবে লেখা থাকে CH2Cl2। এই যৌগটার নাম হলো ডাইক্লোরোমিথেন। এই যৌগটার নাম কি? ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। তুমি যদি হিসাব করো এখানে কার্বনের আসলে জারণ মানটা কত আমরা যদি বের করতে যাই, ঠিক আছে, তাহলে কথা দেখো হাইড্রোজেন এখানে 2টা আছে, ক্লোরিন ওখানে -2টা আছে, তাহলে দেখো এখানে +2 -2, আলটিমেটলি এখানে কার্বনের জারণ মানটা কত হয়ে যায়? কার্বনের জারণ মানটা 0 হয়ে যায়। সো এই যৌগে আসলে জারণ মান 0, এটা তোমরা ক্যালকুলেট করে ইজিলি পাবা।
এই যৌগটার নাম কিন্তু ডাইক্লোরোমিথেন, ঠিক আছে, H2CCl2। আচ্ছা, কপার সালফেট, সালফারের জারণ সংখ্যা কত, এটা তোমরা বের করতে পারবা খুব ইজিলি, মুখে মুখে বের করা যায়। কপার সালফেটের সংখ্যা হলো CuSO4। কপার সালফেটের সালফারের জারণ মান কত, এখানে কপার হলো 2+, ঠিক আছে, +2, এখানে হলো তোমার 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ গেলে থাকে 6, তাহলে এখানে সালফারের জারণ মান হলো +6। সালফারের জারণ মান কত, +6। তো লেটস সি আমরা +6 পাই কিনা। ইয়েস, এগুলা মুখে মুখে করা যায়, এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করলে মোটামুটি অনেক ফাস্ট করতে পারবা। ওকে, এই যে ডাইক্লোরোমিথেনের কার্বনের সংখ্যা কত তোমরা ইজিলি বের করতে পারবা। ডাইক্লোরোমিথেনের সংখ্যা আমি কিছুক্ষণ আগে বলছি, কার্বনের সংখ্যা তোমরা বের করতে পারো। ডাইক্লোরোমিথেনের সংখ্যা হলো CH2Cl2। এখানে তুমি ইজিলি কার্বনের সংখ্যা বের করতে পারো। এখানে আছে +2, এখানে -2, আলটিমেটলি 0, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি বলছি, এগুলো একটু বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। ওকে, আচ্ছা, পটাশিয়াম সুপার অক্সাইড অক্সাইডের জারণ মান কত। সুপার কথাটা, সুপার মানে কি, -1/2, ঠিক আছে, -1/2। ওকে, এগুলো অনেকবার আসছে পরীক্ষায়। আর ডাইক্লোরোমিথেনের কার্বন সংখ্যা এটা আমরা অলরেডি পাইছি। কোন বিক্রিয়াটিতে ইলেকট্রন স্থানান্তর ঘটে। আচ্ছা, মজার, এখানে ইলেকট্রন স্থানান্তর মানে কি, জারণ বিজারণ বিক্রিয়া। দেখো আমরা আগে বাদ দিব, ঠিক আছে, যেমন ধরো এইখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এটা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমরা জানি যে কোনোভাবে জারণ বিজারণ ঘটে না, ঠিক আছে, কারণ কি এখানে দেখো পটাশিয়াম +1 হাইড্রোক্সিল -1, এখানে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, এখানে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এখানে আবার অক্সিজেন মানে পানিকে ভাঙলে হলো H+ পাচ্ছি আর হলো OH- পাচ্ছি। দেখো এখানে কোনোভাবে কারো জারণ মানের পরিবর্তন নাই, ঠিক আছে, যে পটাশিয়াম প্লাস আছে এখানে পটাশিয়াম প্লাস আছে, OH- আছে OH- আছে, এখানে H+ আছে H+ আছে, Cl- আছে এখানে Cl- আছে, ঠিক আছে, সবগুলো, তার মানে এটা কোনোভাবে অ্যান্সার না। এটা অদক্ষেপণ বিক্রিয়া বুঝাই যায়। দেখো পটাশিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটে এখানে সিলভার ক্লোরাইডটা আসলে অদক্ষেপণ হয়। অদক্ষিপ্ত বিক্রিয়াগুলো সাধারণত এখানে কোনোভাবেই তাদের জারণ মানের পরিবর্তন করে না, এটা আমরা মোটামুটি ভাবে জানি, ঠিক আছে, এটা হবে না। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর 7 অনু পানি যোজন বিক্রিয়াও কোনোভাবে জারণ বিজারণ ঘটে না, আসলে এখানে জারণ বিজারণ ঘটে। দেখো এখানে ক্যালসিয়াম ছিল 0, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস, এখানে ক্যালসিয়াম হয়ে গেছে +2, ক্লোরিন আছে -2 আকারে, এখানে আছে হাইড্রোজেন 0। দেখো এখানে ক্যালসিয়ামের জারণ মানের পরিবর্তন হয়েছে, সো এখানে আসলে ইলেকট্রন ক্যালসিয়াম দিছে, দেওয়ার কারণে +2 হয়েছে, সো এখানে আসলে আমরা বলতে পারি ইলেকট্রন স্থানান্তর হয়েছে। আমরা ইজিলি এটা বুঝতে পারবো, ইলেকট্রন স্থানান্তর হলো এটা, রাইট। ওকে, এইভাবে আগে বাদ দিয়ে করবো আমরা। আচ্ছা দেখো, জিঙ্ক অক্সাইড এবং কার্বন কি করছে, জিঙ্ক তৈরি করছে এবং কার্বন মনোক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং কার্বন আবার হলো জিঙ্ক কার্বন। আচ্ছা, এখানে কোশ্চেনে কিছু ভুল আছে মনে হয়। জিঙ্ক আর তৈরি করবে হলো কার্বন মনোক্সাইড, এখানে বিক্রিয়াটা হবে এরকম কিছুটা, এখানে প্রিন্টিং মিস্টেক বলবো আর কি। জিঙ্ক, ঠিক আছে, অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে তৈরি করবে হলো জিঙ্ক আলাদা আর কার্বন মনোক্সাইড, এই হলো মানে হলো বিক্রিয়াটা এটা, ঠিক আছে, এটা না, এটা হলো প্রিন্টিং মিস্টেক। আচ্ছা দেখো, জিঙ্ক আর কার্বন মনোক্সাইড, এখানে একটা বিষয় দেখো, এখানে বলছে কোন বিক্রিয়াটি আসলে জারক, কোনটি জারক। আচ্ছা, জারক মানে কি, জারক মানে কি ইলেকট্রন গ্রহণ করবে, রাইট, যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে জারক বলি আমরা। বিজারককে যে ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, এখানে বুঝি কে ইলেকট্রন ত্যাগ করতেছে, কে ইলেকট্রন গ্রহণ করতেছে। দেখো এই জায়গায় জিঙ্ক আছে +2, অক্সিজেন আছে -2, কার্বন আছে 0, রাইট। আর আচ্ছা, বিক্রিয়াটা আমি আবার লিখতেছি, দেখো জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে তৈরি করতেছে জিঙ্ক আলাদা এবং কার্বন মনোক্সাইড। আচ্ছা, তৈরি করলো। এখানে জিঙ্কের জারণ মান হলো +2, অক্সিজেনের জারণ মান হলো -2, কার্বন হলো 0, ঠিক আছে। এখানে জিঙ্ক হয়ে গেছে 0, এখানে কার্বন আর অক্সিজেনের জারণ মান আসলে আছে, ঠিক আছে, আমরা বের করতে চাইলে বের করতে পারবো, এটা +2, এটা -2। ওকে, এখন ঘটনা হলো যে এই যে জিঙ্ক কি করছে, ইলেকট্রন দিয়ে দিছে, জিঙ্ক অক্সাইডটা কি করছে, এখান থেকে জিঙ্কটা ইলেকট্রন দিয়ে দিছে। কেন দিয়ে দিছে, কারণ আগে তো জিঙ্ক ইলেকট্রন দিছিল, ঠিক আছে, দেওয়ার পর কিন্তু আসলে এই যে অক্সিজেনের সাথে যৌগ গঠন করছে। এখন ঘটনা হলো যে এখানে জিঙ্কটাকে যে ইলেকট্রন দুইটা দিছিল, আমরা এই জিঙ্ক অক্সাইডে আবার ইলেকট্রন দুইটা ফেরত দিয়ে দিছি। ফেরত দেওয়ার কারণে কি হয়ে গেছে, এই জিঙ্কটা আলাদা হয়ে গেছে। তার মানে জিঙ্ক কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো জারক, তার মানে ইলেকট্রন গ্রহণ করতেছে কে, এই যৌগটা আসলে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে হলো জিঙ্ক অক্সাইড আসলে ইলেকট্রন গ্রহণ
করতেছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, সে আসলে জারক, সে আসলে জারক। সো আমরা একটু দেখে নেই সে আসলে জারক কিনা। ইয়েস, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই আমাদের লাইভ সেশনটা থাকবে। আমাদের এমসিকিউ আমরা মোটামুটি 30টা এমসিকিউ কমপ্লিট করছি, অর্ধেক বলা যায় চ্যাপ্টারের, বাকি অর্ধেক এখনো রয়েছে। আমাদের আরেকটা লেকচার হইলে আমরা মোটামুটি ভাবে এই চ্যাপ্টারের বিগত সালের যে কোশ্চেন গুলো ছিল বোর্ডের এবং বিভিন্ন ক্যাডেট কলেজ, বিভিন্ন সুনামধন্য কলেজ, স্কুল, তাদের যে কি বলে পরীক্ষা আসা, টেস্টে প্রি টেস্টে আসা যে কোশ্চেন গুলো ছিল, সেগুলো থেকে যখন আমরা বাকিগুলো করব, তখন আমারও কাছে মনে হয় যে এই 7 নম্বর অধ্যায় তোমাদের কাছে আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ একটা চ্যাপ্টার থেকে তোমরা যদি 50টা এমসিকিউ মুখস্থ করো, মানে বুঝে বুঝে, তাহলে আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, মানে 50টা এমসিকিউ তো ওই টপিকগুলোর ভিতর থেকে বারবার আসতেছে। আর কোন টপিক বাকি থাকে 50টা এমসিকিউ বানাইতে গেলে? আর কোন টপিকটাই বাকি থাকে? সো তোমাকে একটু বুঝে বুঝে বুঝতে হবে। ঠিক আছে, বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে বুঝতেও হবে। ঠিক আছে, আচ্ছা, আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, আমাদের এডু পরিবারের ওয়েবসাইট নাম্বার www.eduporibar.com। তোমরা চাইলে আমাদের এডু পরিবারের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যে কোনো সমস্যায় আমাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, এই হটলাইন নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আর যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে। তোমাদের যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আর কোনো টপিক যদি বুঝতে না পাও বা পারো, কোনো টপিকের যদি আরো লেকচার দরকার হয়, ঠিক আছে, তোমরা যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো। আমরা সর্বক্ষণিক ভাবেই তোমাদেরকে কি বলে সেবা প্রদান করার জন্য কি রেডি থাকি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। 2026 বছরটা তোমাদের জন্য অনেক বেশি আলোকিত হোক, গৌরবের হোক, এই আশা সবসময় করি, এই দোয়াও সবসময় করি। শুভ সন্ধ্যা।